ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের গল্প সবুজ বলতা। এই নিয়ে পরপর 3 বার বিশ্বজিৎ বাবু এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। পুলিশের গোয়েন্দা বিভাগের ঝানু অফিসার তিনি। এই করে করে মাথার চুল পাকিয়ে ফেলেছেন। চোখের উপর বারবার এই একই ব্যাপার ঘুরতে দেখেও যদি চুপ করে থাকেন তাহলে গোটা পুলিশ বিভাগের দুর্নাম হবে যে। প্রথমে প্রাইভেট কার, তারপর ট্যাক্সি, তারপর চলন্ত ট্রেন, এক অপরাধে সামান্য একটু হেরফের মাত্র। কস্তুরচাঁদ ঘড়িয়াল মস্ত বড় লোকের ছেলে, দেদার টাকার মালিক। সন্ধ্যায় পুকুরে হাওয়ায় নতুন বিলেত থেকে আনা ক্যাডিল্যাক খানা নিয়ে নিজেই ড্রাইভ করে চলছিল ক্লাবের দিকে। কিছুর মধ্যে কিছু না, একটু নির্জন পথে আসতেই অসার হয়ে গাড়ির মধ্যেই টলে পড়ল। সামনে ছিল কার বেড়া দেওয়া বাগান, গাড়ি গিয়ে তারই উপর হুমড়ি খেয়ে পড়ল। প্রাণে মরল না বটে, কিন্তু হাসপাতালে নেবার আগে জানা গেল তার বাঁ পকেটে যে 1002 টাকার নোটের তাড়া ছিল, যা সে তাসের বাজি ধরবার জন্য সঙ্গে নিয়ে চলেছিল, সবটাই লোপাট হয়ে গেছে। অথচ কেউ তাকে আঘাত করেনি, নাকে ক্লোরোফর্ম বীজাণু রুমালও চেপে ধরেনি, গাড়ির ভিতরে বা ফুটবোর্ডে কেউ লাফিয়েও ওঠেনি। এরই মধ্যে কি যে হয়ে গেল মনে হয় যেন ভুতুড়ে গান। ট্যাক্সি চালক সর্দার চুকান্দার সিং এর কাহিনীও অবিকল এক। গভীর রাতে শেষ প্যাসেঞ্জারকে বেড়ায় নামিয়ে দিয়ে সে একটা গানের গলি ভাসতে ভাসতে বাড়ি ফিরছিল। মনটা ছিল খুব খুশ, কারণ বড়লোক প্যাসেঞ্জার। অনেকটা ট্যাক্সি হাঁকিয়ে মিটারে দেদার বিল তো উঠিয়েছিল, তদুপরি নামবার সময় আরো 2 কর করে 10 টাকার নোট ওর হাতে গুঁজে দিয়ে গিয়েছিল। হয়তো নেশার ঘড়ি। চুকান্দার সিং সারাদিনের রোজগার প্রায় 150 টাকা জেবের মধ্যে পড়ে সবে একটা গানের কলি ধরেছে। অমনি কি হলো কে জানে, মনে হলো একটা মশা ভন ভন করে উড়ে এলো, কিন্তু তারপর কিছুই তার মনে নেই। যখন হুঁশ হলো দেখলো একটা কাদা ঢিপির সামনে গাড়িটা কাত হয়ে রয়েছে। রাতও প্রায় কাবার হয়ে এসেছে, আর জেবের টাকাগুলো সব উধাও। তারপর ট্রেনের মধ্যেও অনুরূপ ঘটনা আর একটা, তবে ড্রাইভার নয়, যাত্রীর উপর দিয়েই বয়ে গেছে ঝড়টা। সত্যি রহস্য, কিন্তু এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। সারা জীবন তাই করে এসেছেন বিশ্বজিৎ বাবু। এখানে কি হুচট খাবেন তিনি? কভি নেই। রাত তখন 12টা হবে। একখানি দ্রুতগামী ট্রেন ছুটে চলেছে বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে। ছোট্ট একটা প্রথম শ্রেণীর কামরা, যাকে বলে মুখোমুখি 2 মাত্র বেঞ্চ আর আরোহী মাত্র 1 কিন্তু চোখে তার ঘুম নেই। হাতে একটা ছোট্ট সস্তা ইংরেজি বই খুলে বসে আছেন, কিন্তু দেখলেই বোঝা যায় সেদিকে তার মন নেই। বই হাতে নিয়ে আপন মনে কি চিন্তা করছেন যেন। সামনে উল্টো দিকের বেঞ্চে একটা অ্যাটাচি কেস পড়ে আছে, ব্যাস। সঙ্গে মালপত্র বলতে এই। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। নাকের নিচে ঠ্যাংরা ঝাঁটার মতো এক ঝাড় গোঁফ, বাগালের উপর একটা মস্ত বড় কালো আঁচি। মুখের দিকে তাকালে সবার আগে সেটার দিকেই নজর পড়বে। পরনে ধুতির উপর ঘি ঘি রঙের বাফতা জাতীয় কাপড়ের একটা গলাবন্ধ লম্বা কোট। একটা ছোট্ট স্টেশন না থেমে পার হতেই গাড়ির গতি যেন একটু কমে গেল। হয়তো লাইন টাইন কিছু একটা মেরামত হচ্ছে। ব্যাপারটা দেখবার জন্য ভদ্রলোক মাথাটা জানলা দিয়ে একটু ঝুঁকিয়েছেন। হঠাৎ একটা ভোঁতা বা মৌমাছি প্রত্যেকে এসে তার গালের উপর বসলো, ঠিক ওই আঁচিলটার পাশে। কয়েক সেকেন্ড মাত্র। ভদ্রলোক চমকে উঠে হাত দিয়ে সেটা চেপে ধরলেন। গাড়ি আবার স্পিড বাড়িয়ে দিল। দুর্গাপুরের ট্রেন থামতেই একদল পুলিশ এসে কামরাটার ঘেরাও করে ফেলল। একজন কনস্টেবল ভিতরে ঢুকতেই চমকে উঠল। ভদ্রলোক বেহুশ হয়ে পড়ে আছেন। পায়ের কাছে ইংরেজি বইটা গড়াগড়ি খাচ্ছে। অনেক চেষ্টার পর জলের ঝাপটা টাপটা দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলেই আবার বন্ধ করে অর্ধ নিমিলিত নয়নে তিনি একবার অস্পষ্ট কণ্ঠে কি যেন বললেন, তারপর যেন হঠাৎ সম্বিত পেয়ে উঠে বসলেন। হুজুর এখন কেমন বোধ করছেন?
কে? চিরঞ্জীব? কিছু তো মনে করতে পারছি না, মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি। এ কি, আমার অ্যাটাচি কেসটা কি হলো? একে ঘুমন নিয়ে বেহুশ হয়েছিলেন, কিন্তু কেমন করে হলেন? পথে কিছু কিনে খেলেছিলেন নাকি? ওই ওই শরবত টরবত কিছু? বেহুশ? বলো কি, কতক্ষণ? আমার তো কিছু মনে পড়ছে না। না না, শরবত টরবত তো কিছু খাইনি, বই তো পড়ছিলাম। হ্যাঁ, তারপর কখন যে কি হলো কিছু মনে নেই, কিন্তু দরজাটা তো বোধহয় লক করাই ছিল। খুললোটাকে? ততক্ষণে পেছনের আরো কয়েকটি পুলিশ কামরায় ঢুকে পড়ছে। এদিক ওদিক খুঁজতে লাগলো তারা। অ্যাটাচি কেসটা নেই তো, তাজ্জব ব্যাপার। তাহলে কি ওটা বাতাসে উড়ে গেল? ওর মধ্যে তো ভীষণ দরকারি কয়েকটা কাগজপত্র ছিল, সরকারি। ভারী মুশকিল হলো তো। ভদ্রলোক একটু উত্তেজিত ভাবেই বললেন, এবারে যে কথা বলল তার নাম ধরম সিং। বলল, অপরাধী হয়তো পাশের কামরাতেই ছিল, সুযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তার সদ্ব্যবহার করেছে। আমার কামরারও 2-3টে লোক কখন নেমে গেছে দেখেছি। ও বোধহয় একটু তন্দ্রা এসেছিল, খেয়াল করিনি। কিন্তু একই, আপনার কাপড়ের ওপর একটা মোড়া বলতা দেখছি যে। ঠিক বলতা নেই একটা দেখতে অনেকটা ওই বলতার মতো। অ্যান্ড কালারটা কেমন যেন একটা সবুজ ওই সবুজ রঙের বলতা আবার হয় নাকি? ये आया कहाँ से? দেখি দেখি, তাই তো, বলতার মতোই তো ঠিক দেখতে, কিন্তু রং তো হলুদ নয়, এ তো সবুজ। ভারী অদ্ভুত পোকা তো। এটাকে ফেলবো না, কাগজে না জড়িয়ে রেখে দিই। বলে তিনি সত্যি সত্যি সেটা কাগজে মুড়ে পকেটে রেখে দিলেন। তারপর বললেন, পোশাকটা আর বদলানো যাবে না, সে তো চুরি গেছে। যাক, এগুলোর আর এখন দরকার নেই। বলেই এক টানে গালের উপর থেকে কি একটা টেনে ফেলে দিলেন। আর কিছু নয়, সেই আঁচিলটা, ওটা নকল। তারপর রুমাল দিয়ে গোফের নিচে সজোরে ঘষতে ঘষতে খ্যাংরা গোফটাও আলগা হয়ে উঠল। এবার চিনতে কোনো কষ্ট হলো না তাকে। বিশ্বজিৎ বাবু, একেই বোধহয় বলে বাঘের ঘরে খোগের বাসা। পুলিশ সূত্রে খবর পেয়েছিলেন বিশ্বজিৎ বাবু যে তিনি যে কেসটার ভার নিয়েছেন সে খবর আসামি পক্ষ সম্ভবত জেনে গেছে এবং তাকে নাজেহাল করবার জন্য তৈরি হচ্ছে। বিশ্বজিৎ বাবু সেই থেকে নানা রকম ছদ্মবেশের ব্যবস্থা করেছিলেন। কখনো পাগড়ি পরা দাড়িওয়ালা শিখের পোশাক, কখনো গোপ কামানো ছাগলদারি লুঙ্গিধারী মিয়া সাহেবের পোশাক, কখনো বা মাথার সামনের দিক কামানো, পেছনে খোপার মতো মোটা টিকি বাঁধা তিলক কাঁটা দক্ষিণ ভারতীয় পোশাক, আবার কখনো বা ধুতি পাঞ্জাবি পরা সাদাসিধে বাঙালি আপিস বাবুর পোশাক পরে ঘুরতেন তিনি। পুলিশের সেই আত্মা চমকে দেওয়া ভারী ভারী আধা মিলিটারি কস্টিউম দিন কতকের জন্য চাপা দিয়ে রাখা হয়েছিল। একটা রেল ডাকাতির সম্ভাবনা আছে খবর পেয়ে আজ ট্রেনে রওনা হয়েছিলেন তিনি। পাছে কেউ সন্দেহ করে সেজন্য দেশি পোশাকই বেছে নিয়েছিলেন। ভিড় এড়াবার জন্য ফার্স্ট ক্লাসে যেতে হবে, তাই পোশাকটা ওরই মধ্যে একটু ভদ্রসদ্র করে নিতে হয়েছিল। গায়ের কোটটা একটু দামি কাপড়ের, চেহারা লুকোনোর জন্য হ্যাংরা গোফ আর গালে ইয়া বড় আঁচিল। বিশ্বজিৎ বাবুর স্ত্রীও বোধহয় স্বামীর সেবেশ দেখে তাকে চিনতে পারতেন না। গাড়ির পেছন দিকে ছিল তার অনুচর পুলিশ বাহিনী, তাও একসঙ্গে নয়, বিভিন্ন কম্পার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে। মাঝপথে এই কাণ্ড, কোথাও কেউ নেই, চলতি ট্রেন ছুটে চলেছে বিদ্যুৎ বেগে। বিশ্বজিৎ বাবু একা। ঘুমে ঢুলে পড়ার যাতে বিন্দু মাত্র আশঙ্কা না থাকে সেজন্য বেরোবার সময় বেশ কড়া 2 পেয়ালা কফি খেয়ে নিয়েছেন। সঙ্গে থার্মো ফ্লাস্কে রয়েছে আরো 2 কাপ। বর্ধমানে এসে সেটুকু খেয়ে ফ্লাস্কটা অ্যাটাচি কেসে পুড়ে দিয়েছেন। কোনো বিপদ আপদ দেখা দিলে সংকেত জানাবার জন্য অ্যাম্পলিফায়ার লাগানো তীব্র শক্তিশালী হুইসেল আছে সঙ্গে, সেটা জামার ভিতর পকেটে লুকোনো। ঠিক পেছনের কামরাতেই রয়েছেন তার সহকারী ইন্সপেক্টর ধরম সিং। এর মধ্যে ট্রেনের কামরায় বেহুশ হয়ে পড়লেন তিনি। সন্দেহ নেই, এসেই পরিচিত অথচ অপরিচিত গ্যাং 3 বারের পর 4র্থ বার তারা তাদের কেরামতি দেখিয়ে দিয়েছে।
ভালোভাবে। তবে কি হাল ছেড়ে দিতে হবে? বিশ্বজিৎ বাবু তার শোবার ঘরে মাথায় হাত দিয়ে আকাশ পাতাল ভাবছিলেন। 2 দিন কেটে গেছে। তারপর সেই গ্যাংয়ের নেতা নিশ্চয়ই এতক্ষণে তাকে বিদ্রুপ করছে এবং পরবর্তী অপরাধের জন্য তোড়জোড় করছে। এখন তো তারা বেপরোয়া। কি করছেন বিশুদা? ঘরে আসতে পারি? উত্তরের অপেক্ষা না করে একটি বছর 30-32-এর যুবক ঘরে ঢুকল। কে? নিশঙ্ক? এসো, বসো বসো। বিশ্বজিৎ বাবু ম্লান মুখে অভ্যর্থনা জানালেন। নিশঙ্ক সম্পর্কে বিশ্বজিৎ বাবুর শ্যালক, হাসি খুশি দিলদরিয়া স্বভাব। বছর কয়েক আগে জুওলজিতে এমএসসি পাশ করেছে। মাঝে একটা কলেজে কয়েকদিন পড়িয়েছিল। সম্প্রতি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে যাচ্ছে শিগগিরই। কি ব্যাপার, সন্ধ্যাবেলা একা ঘরে চুপচাপ মন মারা হয়ে কেন? সে দিদি কই? আছে ভেতরে, বসো বসো। সবাই কি তোমার মতো নামে এবং জীবনে নিঃসঙ্গ হতে পারে? পুলিশের চাকরি সংখ্যা আমাদের চারিদিকেই সর্বদা মশার মতো ভনভন করছে। ভালো কথা, তুমি তো জুওলজির ছাত্র, দেখো তো এই জিনিসটাকে চিনতে পারো কিনা। বলে বিশ্বজিৎ বাবু ড্রয়ার থেকে সন্তর্পণে একটা কাগজের মোড়ক বার করলেন। নিশঙ্ক উপর হয়ে দেখতে লাগলেন। কি বলতা মনে হচ্ছে, তাই না? কিন্তু বলতা কি সবুজ হয়? নিশঙ্ক গভীর মনোযোগের সঙ্গে পোকাটাকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, সময় বিশেষে হয়, তবে খুবই রেয়ার, মানে দুষ্প্রাপ্য আর কি। ওর একটা ল্যাটিন নামও আছে, কিন্তু বড় লম্বা আর বেশ বিদঘুটে। জাইলেন্থেসিস উরবেন্ডারাম না কি ওরকম একটা যেন। তা এই জাতের বলতা চালচলনে সাধারণ বলতাদের সঙ্গে মিল থাকলেও শুনেছি নাকি ওদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি তো কীটতত্ত্ব নিয়ে খুব একটা বিশেষ পড়াশোনা করিনি, তবে আমার জানা এক ভদ্রলোক আছেন, তুহিনানন্দদা। তিনি এই বিষয়ে খুব পণ্ডিত। তার কাছে গেলে। তুহিনানন্দ নামটা তো বেশ নতুন, কি করেন তিনি? না না না, তার পেশা কি আমার জানা নেই, তবে পোকামাকড় সম্পর্কে তার জ্ঞান আছে এবং সে জ্ঞান অগাধ। এমনকি তিনি নাকি একটা শখের চিড়িয়াখানা করার মতলবে আছেন, তবে জীবজন্তুর না, কিন্তু পোকামাকড়ের। যত রকম দুষ্প্রাপ্য পোকামাকড় সংগ্রহ করে পুষে তাদের চালচলন পরীক্ষা করবেন, এই তার ইচ্ছা। বোধ হয় এতদিনে কাজ শুরুও করে দিয়েছেন। বেশ, তো চলো তাহলে কালি। আমিও কিন্তু সঙ্গে যাব, তবে পুলিশের সাজে নয়, ছদ্মবেশে। তোমার আপত্তি নেই তো? তুহিনানন্দের চিড়িয়াখানাটা বাস্তবিকই অদ্ভুত। এদেশেও যে বৈজ্ঞানিক গবেষণার জন্য কেউ এ জাতীয় চিড়িয়াখানা তৈরি করতে পারে, বিশ্বজিৎ বাবু তা ভাবতে পারেননি। চারিদিকে ছোট বড় সূক্ষ্ম জালি দেওয়া অসংখ্য খাঁচা, তার মধ্যে নানা রকম পোকামাকড়ের চাষ হচ্ছে। তবে পতঙ্গ শ্রেণীর পোকাই বেশি। একটা বড় ঘেরা জালের মধ্যে এক জায়গায় বেশ কতগুলি সবুজ বলতাও চোখে পড়ল। সংখ্যায় কয়েক হাজার হবে। নিশঙ্ক বললে, এ আপনি কি করছেন তুহিনদা? এই যে ধান চাষের মতো সবুজ বলতারও চাষ শুরু করে দিয়েছেন। এ তো শুনেছি ভীষণ দুষ্প্রাপ্য পোকা, কি যেন নাম, জাইলেন্থেসিস উরবেন্ডারাম। মুখের কথা কেড়ে নিয়ে হেসে বললেন তুহিনানন্দ, হ্যাঁ, দুষ্প্রাপ্য বই কি, ওইটা নিয়েই তখন একটু রিসার্চ করছি কিনা। তা এত শুয়োপোকা কেন? গামলা ভর্তি শুয়োপোকা রেখে দিয়েছেন কেন খাঁচার ভেতর? ও বুঝেছি, শুয়োপোকাই বুঝি ওদের প্রিয় খাদ্য। হ্যাঁ, সব বলতেই তো শুয়োপোকা খেতে ভালোবাসে, আর চাই টাটকা তাজা শুয়োপোকা। টাটকা তাজা? হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো মজা। ডাক্তাররা যেমন ইঞ্জেকশন দিয়ে সময় বিশেষে রোগীকে অসাড় করে নিয়ে যায়, তারপর ছুরি চালায়, এরাও তেমনি শুয়োপোকার শরীরে একরকম রস ইনজেক্ট করে তাকে অসাড় করে রেখে দেয়। ফলে শুয়োপোকা মরে না, পালাতেও পারে না। 2-3 দিন পর্যন্ত অসাড় হয়ে পড়ে থাকে, আর ওই 2-3 দিন তাদের ভাড়ারে টাটকা খাবার জমা হয়ে থাকে। ভারী অদ্ভুত তো। অদ্ভুত হলেও কথাটা কিন্তু নতুন নয়। বলতাদের এই বিশেষ ক্ষমতার কথা বিজ্ঞানীরা অনেকদিন আগে থেকে জানতে পেরেছেন। আরও কোনো কোনো প্রকারও নাকি ওরকম অভ্যেস আছে। অদ্ভুত লাগছে আপনার কাছে, কিন্তু এ তো সব সাধারণ বলতাই করে থাকে। এই সবুজ বলতাদের ওই ক্ষমতাটা আবার একটু বেশি।
এদের ওই ইঞ্জেকশনের বিষ এত তীব্র যে শুয়োপোকা কেন বড় বড় জীবজন্তুকেও তারা অসাড় করে দিতে পারে। অথচ কামড়াবার সময় অর্থাৎ ওই যখন ওরা ইঞ্জেকশন দেয় তখন এত কম জ্বালা করে যে সবসময় টেরও পাওয়া যায় না, আর কাজ হয় অতি দ্রুত, প্রায় সঙ্গে সঙ্গে শিকার অজ্ঞান হয়ে পড়ে যায়। আমি তো ওই নিয়ে রিসার্চটা করছি। এমনিতে এরা খুবই দুষ্প্রাপ্য, কিন্তু চেষ্টা করলে কৃত্রিম আবহাওয়ায় রেখে চাষ করলে এদের সংখ্যা বাড়ানো তেমন কঠিন কিছু নয়। সেই সঙ্গে বাড়ানো যায় ওদের ওই অদ্ভুত ক্ষমতা। পরীক্ষা করে দেখেছি যে নিয়মিত লেটুস পাতা খাওয়ালে এদের বিষের ক্রিয়া এত বেড়ে যায় যে তখন যে ছাগল ভেড়া শুয়োরকে পর্যন্ত বেহুশ করে দেওয়া যায়। ওই দেখুন না, ওই ঝুড়ি ভর্তি আছে লেটুস পাতা, ওদের একবেলার খোরাক। ধন্য আপনি, কিন্তু রিসার্চ করতে কি এত পোকা লাগে? হ্যাঁ, অনেক অনেক ফোকাই তো দরকার হয় রিসার্চ করতে গেলে, তবে ঠিক এত নয়। ওই আসল কথা হলো গিয়ে এটিকে যখন আমি একটু ব্যবসার ক্ষেত্রে লাগিয়েছি, ভালো চাকরি তো পেলাম না, তাই এই ধরনের নতুন ব্যবসার কথা মাথা এলো। কিন্তু খবর রাখেন, তারা আমার কাছে এসে অর্ডার দিয়ে এই বইটা কিনে নিয়ে যান। আমিও গরজ বুঝে বেশ চড়া দাম হাঁকি। আপাতত আমার একজন বড় খদ্দের হচ্ছেন এই উমর চাঁদ নামে এক অবাঙালি ভদ্রলোক। হামেশাই অর্ডার দিচ্ছেন। তার আছে একটা বিরাট পোল্ট্রি, হাঁস মুরগি শুয়োর ভেড়া পুষে তাদের মাংস বিক্রি করেন। লোকটা ভারী দয়ালু, জ্যান্ত জীবগুলোকে কেটে মারতে তার মনটা আঘাত লাগে না, অথচ ব্যবসার খাতিরে না মেরে তো উপায় নেই। তাই তিনি এই পোহাগুলো নিয়ে যান আমার কাছ থেকে, ওদের কামড় খাইয়ে তার শুয়োর ভেড়াগুলোকে বেহুশ করে দেন, তারপর জবাই করেন। জ্যান্ত অবস্থায় কাটলেও মৃত্যু যন্ত্রণা থেকে তো এই দেন তিনি। কত বিচিত্র না লোক আছে পৃথিবীতে। ভারী সুন্দর ব্যবস্থা তো, পেশায় কষায়, অথচ এদিকে দয়ারও অবতার। একদিন পোল্ট্রিটাকে দেখতে গেলে হয়। ঠিকানাটা কি জানেন? নিজে আমি কখনো যাইনি, তবে আপনারা স্বচ্ছন্দে গিয়ে দেখে আসতেই পারেন। মারাঠার ডিচের ধার দিয়ে যে রাস্তাটা গেছে সেটি দিয়ে একটু এগিয়ে গেলেই পাগলা ভাঙা ছাড়ালেই দেখতে পাবেন সেই পোল্ট্রি। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। বিশ্বজিৎ বাবু সন্দেহই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হলো। উমার চাঁদের পোল্ট্রি ঘেরাও করে দেখা গেল লোক দেখানো পোল্ট্রি ফার্ম একটা থাকলেও সেখানকার আসল ব্যাপারটা একেবারেই আলাদা। একটা কুখ্যাত অপরাধী দলের আড্ডা ওটা। সবুজ বলতার এই অদ্ভুত গুণের কথা জানতে পেরে ওরা এই পোকাগুলোকেই তাদের কুকর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। তুহিনানন্দ বাবুকে ব্যবসার লোক ওরাই দেখিয়েছে, এবং সে ভদ্রলোকও কিছু না ভেবে চিনতে এবং কিছু সন্দেহ না করে সরল বিশ্বাসে ওই বিষাক্ত হাতিয়ার ওদের হাতে তুলে দিয়েছেন। অর্ডার দিয়ে পোকা সংগ্রহ করে উমর চাঁদের দল পোকাগুলিকে কিছুদিন ট্রেনিং দিয়ে দিচ্ছে। এই ব্যাপারে ওরা বাহাদুর, সন্দেহ নেই। তারপর জালের খাঁচায় ভরে নিয়ে যাচ্ছে ইচ্ছা মতো জায়গায়। ব্যাপারটা এই রকম, খাঁচার দরজা খুলে দিতে বলটা উড়ে গিয়ে ওদের তথাকথিত শিকারের উপর নিঃশব্দে গিয়ে বসে। তারপর লাগায় ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মামলা মাত্র, সঙ্গে সঙ্গে তাদের বিষাক্ত রসে শিকার একেবারে বেহুশ। এই সময়টা দলের লোকেরা দূরে দূরে থেকে নজর রাখে। শিকার বেহুশ হলেই তখন শুরু হয় ওদের কাজ। ঝোপ বুঝে তাকে সর্বশান্ত করা তখন আর এমন কিছু কঠিন নয়। প্রাইভেট কার, ট্যাক্সি এবং চলন্ত ট্রেনে প্রতিবার এই একই ইতিহাস। দলের পান্ডা উমর চাঁদ আদালতে সবই স্বীকার করলেন। তুহিনানন্দ সাক্ষ্য দিলেন। সাজা হলো দলের। তুহিনানন্দকে সাবধান করে ছেড়ে দেওয়া হলো। বিশ্বজিৎ বাবুকেও এরপর আর অনুরূপ রহস্যজনক রাহাজানির কেস নিয়ে মাথা ঘামাতে হয়নি। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।